তখনই প্রীতমের কলার চেপে ধরল ইরফান। খেকিয়ে উঠে বলল, কাউকে নিতে পারবি না তুই, এই বিয়ে কেউ মানি না আমরা, কুত্তা। প্রীতম ম্ল্যান হাসল। ইরফানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ইরফানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, আমি আর ইমনু মানি। ইসমাম উঠে দাঁড়ায়, বজ্রকণ্ঠে বলে, তুমি আমার মেয়ের ব্রেন ওয়াশ করেছো স্কাউন্ডেল। প্রীতম ঘুরেই ইনায়ার দিকে তাকায়, নরম গলায় শুধায়, ইনু ওনাদের বলো আমি তোমার ব্রেন ওয়াশ করেছি। ইনায়া অসহায়ের মতো এক পলক পাপাকে দেখে, এক পলক প্রীতমকে, তারপর কিছু না বলে মাথা নিচু করে নেয়। সেহা আর ইনশিরাহ গিয়ে ওকে ধরল দুপাশ থেকে। ইহান বোনের নির্লিপ্ততা দেখে প্রেরণার দিকে তাকিয়ে বলে, আপনার ভাইকে বোঝান, আমার বোনের সারা জীবনের প্রশ্ন, ছেলে খেলা নয় এটা। ছেলে খেলা করিনি, ভালোবেসেছি, বিয়ে করেছি। ইহানের মুখের উপর বলে দেয় প্রীতম। প্রেরণা ভাইয়ের কাছে এগিয়ে যায়। ভাইকে সে পরে দেখে নেবে, তবে এতগুলো লোকের হাত থেকে ভাইকে বাঁচাতে হবে। চোখের মাথায় একটা ভুল করেছে, ওর মাথার উপর প্রেরণা ছাড়া কেউ নেই। ভাইয়ের প্রতি অভিমান জমলেও সেটা দেখানোর অনেক সময় পাবে প্রেরণা। সে ঘুরে শামীম, ইসমাম, ইহান, ইলহামের দিকে তাকিয়ে ধীরস্থির হয়ে বলতে শুরু করলো, দেখুন, এটা ওরা ভুল করেছে, তবে এখন আমাদের মনে হচ্ছে ঠান্ডা মাথায় বসে আলোচনা করা উচিত। কিসের আলোচনা? আপনার ভাইকে আমি কোপাবো এখন, তারপর লাশের সাথে বসে বসে আলোচনা করবেন আপনি একা একা। প্রেরণা শিউরে ওঠে ইরফানের কথায়। ইরফান এলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখে একটা চেয়ার তুলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। প্রেরণা ভাইকে আড়াল করে নেয় তখন, আর ইরফানকে ফেরায় ইহান। বেশ বেগ পেতে হয়েছে ইরফানকে নিয়ন্ত্রণে আনতে তার। ইলহাম আর শামিনের ধমক খেয়ে থেমেছে, তবে ফুঁসছে সে খেপা বাঘটার মতো। ইহান এবার প্রীতমকে সরাসরি বলে দেয়, বিয়েটাকে ছেলে খেলা করে ছাড়লে তুমি, তোমার কাছে কোন বিশ্বাসে বোন দেব? বাড়িতে যাও, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। কেন? আমার বউ আমার বাড়িতে যাবে? এটা ঝোঁকের বসে বিয়ে, আমাদের ভাবতে হবে। ইহান স্পষ্ট বলে দেয়। ইরফান আবারও গিয়ে কলার চেপে ধরতে চায় প্রীতমের। প্রেরণা চেঁচিয়ে উঠে শামিনকে বলে, আচ্ছা, এখানে আপনারা কিভাবে সারটাকে এসব করতে অ্যালাউ করছেন? আমরা তো ঠান্ডা মাথায় কথা বলতেই পারি, তাই না? ইরফান খেপে যায় প্রেরণার ওপর, চেঁচিয়ে ওঠে, জ্ঞানী সম্মানীয় আপা, ভাইকে আমার বোনের পেছনে লেলিয়ে দিয়ে এখন এখানে জ্ঞান বিতরণ করতে এসেছেন? শামিন ধমকায় ইরফানকে। ইরফান তবুও বলতে থাকে, এই বিয়ে মানি না, মামলা ঠুকবই কুত্তার নামে। আমার বোনকে জিম্মি করে বিয়ে করছে, ভুয়া বিয়ে। ছোট বাবা চলো, এসপি অফিসে চলো এক্ষুনি। প্রেরণা ম্ল্যান হাসলো। ইহান, ইরফান এমনকি প্রত্যেকের মুখের দিকেই তাকিয়ে বলল, তবে তাই হোক, চলুন এসপি অফিসে। এসপি মঈন ফরাজি বিয়ের কাগজ দেখছে। তার কক্ষের ভেতরে রয়েছে মির্জা ফ্যামিলি এবং আহসান ফ্যামিলি, রয়েছে প্রীতমের বন্ধু বান্ধবীরা। শামিন, ইহান, ইলহাম প্রত্যেকেই খুব ভালো করে জানে এসপি অফিসে কিছুই হবে না। তবুও ইসমাম আর ইরফানের জেদের কাছে হার মেনে অযথা এখানে আসতে হয়েছে। কাজী সাহেবকেও সাথে করে নিয়ে এসেছে তারা। বৃদ্ধ কাজী কক্ষের এক কোণে একটি চেয়ারে বসে আছে লটকানো মুখটা নিয়ে। আজ থেকে বহু বছর আগে তার বাবা ওই মির্জা বাড়ির বড় ছেলে ইয়াসার মির্জার জোরপূর্বক বিয়ের কাজী ছিলেন। বাবার থেকে সেই বিয়ের লোমহর্ষক গল্প বহুবার শুনেছে। আজ সে ওই বাড়ির মেয়ের এমন অদ্ভুত বিয়ের কাজই হলো। এদের বাড়িতে কি স্বাভাবিক বিয়ে হয় না? ইনায়াকে তখনও ইনশিরাহ আর সেহা দুপাশ থেকে ধরে রেখেছে শক্ত করে। মেয়েটা কেমন নিস্তেজ হয়ে পড়েছে। ইসমামও পাশেই একটা চেয়ারে মলিন মুখ করে বসে আছে। ইলহাম মির্জা তার ভাতিজিকে বলে, মা, একটিবার তোর পাপার মুখটাও তোর চোখের সামনে ভেসে উঠল না এমন একটা কাণ্ড ঘটানোর আগে? ইনায়া কোনো জবাব দেয় না, কিন্তু প্রেরণা বলে ওঠে, আচ্ছা আঙ্কেল, ওকে কেন এভাবে কোণঠাসা করছেন সবাই? ও বিয়ে করেছে বলে ও ওর পাপাকে ভালোবাসে না, এই একটা হাস্যকর কথা বলছেন না বারবার? আর বারবার বলছেন দুদিনের ভালোবাসার কথা। দুদিনের ভালোবাসা শব্দটি বলে এভাবে জাজ করছেন কেন ওর অনুভূতি? আপনাদের জীবনে প্রেম ভালোবাসা আসেনি বলে বাকিদেরটা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কি আছে? মানছি একটা ভুল করেছে ওরা। সব সময় যে মানুষকে বিবেক দিয়েই ভাবতে হবে এমন তো নয়।
অনেক টালমাটাল পরিস্থিতিতে ছিল দুজন। ভালোবাসার মানুষকে পাওয়া না পাওয়ার অনিশ্চয়তায় করে ফেলেছে ভুলটা। মনস্তাত্ত্বিক ত্রুটি বেচ্যুতি তো হতেই পারে, তাই না? এভাবে ভিকটিম ব্লেমিং বন্ধ করুন। সব সময় যদি বাস্তবিক জ্ঞান আর বুঝ কাজ করত নিজেকে সামলানোর জন্য, তবে এই দেশে এত সাইকিয়াট্রিস্টের প্রয়োজন পড়তো না। যেটা আপনাদের কাছে দুদিনের ভালোবাসা, সেটার জন্য মানুষ গলায় ফাঁস নেয়। কখনো কখনো দেখেন না, বিষয়টাকে জাজমেন্টাল হয়ে না ভেবে ইনায়ার প্রতি সংবেদনশীল হন। ও কাউকে খুন করেনি। চুপ হয়ে যায় ইলহাম। ইহান তাকিয়ে আছে প্রেরণার চোখের দিকে। ইরফান তখন চেঁচিয়ে ওঠে, ওর এই বিশিষ্ট জ্ঞানী আপাকে চুপ করাও রে। পরপর প্রেরণার দিকে ফিরে বলে, এই আপনি এখান থেকে ফুটুন, ফুটুন বলছি। কেন? এটা তোমার শ্বশুর বাড়ি যে তোমার কথায় আমাকে এখান থেকে ফুটতে হবে? বেশি অসুবিধা হলে বলো, সেদিন আমার ভাইকে মারার জন্য কেস ফাইল করে এটাকে তোমার শ্বশুর বাড়ি বানিয়ে দিয়ে যাই। 6 মাসের জন্য এই শ্বশুর বাড়িতে থাকতে হবে। দাঁতে দাঁত চেপে ইরফানকে বলল প্রেরণা। মঈন কাগজপত্র থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকে সবার মুখের দিকে তাকায়। অতঃপর গম্ভীর গলায় বলে ওঠে, হচ্ছেটা কি এখানে? সবাই শান্ত হয়ে বসুন। কাগজগুলো হাত থেকে রেখে মঈন স্বামীনের দিকে তাকায়। গম্ভীর হয়েই বলে, আয়নাতে বিয়ে তো হয়েছে, তারপর এখানে কেন এসছেন? আমি ওদের বিয়ের অনুষ্ঠান করব? কথাটা মঈন গম্ভীর কণ্ঠে বললেও প্রীতমের বন্ধু বান্ধবীরা হাসিতে ফেটে পড়ে। মঈন ওদের দিকে রাগী চোখে তাকালে সবাই দমে যায়। ইসমাম বলে ওঠে, ওই ছেলেটা আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছে, ওর নামে কেস ঠুকবো আমি। মঈন ইসমামের দিকে কিছু সময় চেয়ে থেকে বলে, সরি, 20 বছরের একটা মেয়েকে ফুসলে বিয়ে করার শাস্তি হিসেবে কোনো আইন প্রণয়ন হয়নি এখন অবধি। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, জোরপূর্বক বিয়ে করলে আইন আপনাদের সাহায্য করত। তারপর মঈন ইনায়ার দিকে তাকিয়ে জানতে চায়, তোমাকে জোর করেছে কোনো প্রকার? ইনায়ার দু চোখে পানি, মাথা নিচু করে ডানে বামে মাথা নেড়ে উত্তর দেয়, না। ইরফান ইনায়ার থেকে তার রক্তচক্ষুর দৃষ্টি ঘুরিয়ে এবার কাজীর দিকে ঘুরে দাঁড়ায়। দাঁত কিরমির করে বলে, এই বুড়ো কাজী হাজি পাজি, বাবার অনুমতির ব্যতীত যে বিয়ে বাতিল হয় সেটা জানেন না? আপনি বিয়ে পড়িয়েছেন এদেরই। এই বিয়ের অবৈধ। শামিন এক ধমকে থামিয়ে দেয় ইরফানকে। ইলহাম আর ইহানও থমকে ওঠে। প্রেরণা তখন চেঁচিয়ে বলে ওঠে, বাহ, তুমি তো অনেকে হাদিস জানো দেখছি, মাওলানা ইরফান মির্জা। সবার দৃষ্টি যায় প্রেরণার মুখের দিকে। প্রেরণা বলতে থাকে, ওদের বিয়েতে শরীয়তের দৃষ্টিতে কিছু অসঙ্গতি থেকে গিয়েছে, শুধু বিয়েটা মিথ্যে হয়ে যায়নি। আর এই অসঙ্গতিটুকু এখানেই দূর হবে, আবার বিয়ে হবে। এখানে তালাক হবে। ইরফানও নাছুর বান্দা। কাজী সাহেব তখন বলতে লাগলেন, অভিভাবকের থেকে মাপ চেয়ে নতুন জীবন শুরু করুন বরবউ। এর প্রতিকার হিসেবে তালাকের মতো দুর্ঘটনা ঘটলে তা হবে আরেকটি অন্যায়। অবশ্য যদি কুফু সমতা রক্ষা না হয় বা অভিভাবক মারাত্মক কোনো সমস্যা দেখা না দেয়, তাহলে তারা সন্তানকে বিবাহ বিচ্ছেদের কথা বলার অধিকার রাখে। এক্ষেত্রে যদি তারা তালাকের কথা বলে, তাহলে দেখতে হবে তাদের কথা সঠিক ও যুক্তিসঙ্গত কিনা। যদি অভিভাবকের কথা সঠিক ও যুক্তিসঙ্গত এবং সে কারণে তালাক ছাড়া আর কোনো পথ বাকি না থাকে, পাশাপাশি যদি তালাক দেওয়ার দ্বারা তারা ব্যভিচারে জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে, তাহলে বাবা মার সন্তুষ্টির জন্য তালাক দেওয়া যাবে। পক্ষান্তরে তালাকের কারণ যদি যৌক্তিক না হয়, তাহলে তালাক দেওয়া জায়েজ হবে না। এখন আপনারা কুফু বা সমতা বিবেচনা করুন, হটকারী হবেন না। কাজীর কথা সবাই মন দিয়ে শুনল। প্রেরণা বলল, আমার ভাই চরিত্রবান, উপার্জন করে, দেখতে শুনতে ভালো, বউয়ের অধিকার যথাযথভাবে রক্ষা করবে, সমতা বজায় আছে। সমতা? আমার মেয়ের পড়াশোনা, লাইফ স্টাইল, প্রত্যেক সেমিস্টারের 4 লাখ টাকা করে জমা দিতে হয় ভার্সিটিতে, ভেবে বলছো তো? পারবে তোমার সুদর্শন ভাই? ইসমাম গম্ভীর হয়ে বলে প্রেরণাকে। প্রেরণা ম্লান হেসে বলল, ঠিক পারবে। কিভাবে পারবে? এভাবে পারুক, যেভাবে পারুক, শুধু শ্বশুর বাড়িতে হাত না পাতলেই তো হবে, তাই না? প্রেরণা ঘুরে স্বামীনের দিকে তাকায়, নম্র স্বরে বলে, আঙ্কেল, আপনার কথা অনেক শুনেছি, আপনি সব থেকে প্রবীণ মানুষ। আশা করছি একজন
সুবিবেচকও বলুন, ছেলে মেয়ে দুটো ভুল করেছে বলে ওদের সাথে আরেকটা অন্যায় করবো এখন, শুধু আমাদের মনের জ্বলন কমানোর জন্য? ভেবে বলুন আঙ্কেল। শামিন সবার মুখের দিকে এক এক করে তাকায়। ভীষণ দ্বিধায় পড়েছে সে। তখনই মঈন বলে ওঠে, বিয়েটা মেনে নিয়ে দুপক্ষ সমঝোতা চলে যান। এটা নিয়ে বাড়াবাড়ি করে আমার মনে হয় না এগোতে পারবেন, কারণ আইনের মাধ্যমে আপনারা কোনো সুরাহা পাচ্ছেন না। আই এম সরি। ইহান প্রেরণার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বোনকে আপাতত বাড়িতে নিয়ে যাই। আমরা দুপক্ষের লোক বসে বরং আজ সন্ধ্যার পরে আলোচনা করি। প্রেরণা, আপনাদের ভাবাভাবির কথা পড়ি, যার সিদ্ধান্ত হবে এখানেই হবে। আপনারা এই মেয়েটিকে বাড়িতে নিয়ে টর্চার করবেন না, তার কি গ্যারান্টি আছে? উঁচু গলায় বলে ওঠে সে। ইহান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শহরের একজন ক্ষমতাশালী পলিটিশিয়ানকে কথায় কথায় দমিয়ে নিচ্ছে ভদ্রমহিলা। অবাক সে নিজেকে দেখে। শামিন ততক্ষণে নীরবতা ভেঙে বলে, বিয়ে হবে আবারও? এখানে কাজে আবারও বিয়ে করব? ইসমাম ভাইয়ের কথায় চুপ করে বসে পড়ে বেঞ্চিতে। ইরফান রক্তচক্ষু দিয়ে দেখলো বড় বাবাকে। হাত দুটো মুষ্টিবদ্ধ করলো সে। বিয়ে পড়ানো হলো আবারও। ইনায়া আর প্রীতম আবারও কবুল বলল। ইনায়া এবার কবুল বলেছে রোবটের মতো। কাচি হেসে শামিনকে বলে, আসুন আমরা ওদের জন্য দোয়া করি। হই হই করে ওঠে প্রীতমের বন্ধু বান্ধব। প্রীতম হাসলো বিশ্বজয়ের হাসি। ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখলো সে। ইনায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার দুপাশে দাঁড়িয়ে আছে শেহা, ইনসি, রাহ। ইরফান তেলে বেগুনে জ্বলছে। হাত নিষ্পিস করছে তার। চেঁচালো ইসমামের ওপর, ছোট বাবা তোমার মেয়েকে ওর সাথে সত্যি বিয়ে দেবে? ইসমাম একটা কথাও বলল না আর। হাত মুষ্টিবদ্ধ করে ইরফান দেওয়ালে সজোরে এক ঘুষি বসিয়ে দিয়ে শামিন আর ইহানকে বলল, পস্তাবে, বহুত পস্তাবে। আমার আদরের বোনটাকে খালে ভাসিয়ে দিয়েছো না, পস্তাবে তোমরা। তারপর সবাইকে হতবাক করে দিয়ে ইরফান মঈনের কেবিনের দরজায় একটা লাথি বসিয়ে কটকট করে পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে যায়। ওরা সবাই হতবাক হয়ে দেখল ইরফান মির্জার প্রস্থান। ইলহাম মঈনকে বলল, ও একটু অমন। মঈন বলল, ঠিক আছে, আপনারা আপনাদের কাজ শেষ করুন। এখন দোয়া পাঠ হবে। প্রীতমের বন্ধুরা গোপনে ফোনের ক্যামেরা অন করে রাখলো প্রমাণ রেখে দিতে, যাতে মির্জা বাড়ির বড়লোকগুলো আর অস্বীকার না করতে পারে এই বিয়ে। পরিস্থিতি যথেষ্ট শান্ত এখন। কাজী নতুন বর বউয়ের উদ্দেশ্যে দোয়া পাঠ করতে শুরু করলেন। প্রেরণা গিয়ে ইনায়ার মাথায় তার ওড়না তুলে দিল। নিজেও আঁচল টেনে ঘোমটা দিয়ে মোনাজাত ধরল। শেহাও মাথায় ওড়না টানলো। ওখানে উপস্থিত মেয়েগুলো এক পাশে দাঁড়িয়ে। শুধু ইনসি রাহ মাথায় ঘোমটা দিতে পারল না। সে শার্ট প্যান্ট পরে আছে, ঘোমটা কিভাবে দেবে? সবার দিকে তাকিয়ে আছে বোকার মতো। মাথা ঢাকবে কি করে বুঝতে পারছে না। তারপর শেহাকে ফিসফিসিয়ে বলল, তোর ওড়নার অর্ধেকটা আমি মাথায় রাখি। শেহা হেসে অনুমতি দিল। ওর অর্ধেক ওড়না ইনশিরাহ নিচের মাথায় টেনে নিল। মঈনের দৃষ্টি আচমকা গিয়ে ইনশিরাহতে আটকায়। অদ্ভুত ভঙ্গিতে অন্যের ওড়নায় অর্ধেক মাথায় তুলে মোনাজত ধরছে টম্বয়। মঈনের গম্ভীর মুখে ঠোঁটের কোণে ফুটে উঠেছে অস্পষ্ট হাসি। কি অদ্ভুত একটা মেয়ে, অথচ মঈন বিরক্ত হতে পারে না। কিছু পলক ইনশিরাহকে দেখে মঈন চোখ সরিয়ে নিয়ে কাজী সাহেবের নির্দেশে দুহাত তুলে মোনাজত ধরল। বরবউয়ের উদ্দেশ্যে দোয়াপাঠ শেষ করতেই প্রেরণা এসে দাঁড়ালো ইহানের মুখোমুখি। এক পলক সবাইকে দেখে নিয়ে ইহানকে বলল, এখন আপনার বোন আর বোন জামাইকে আপনাদের বাড়িতে নিয়ে যান। আপনাদের এখানের কি নিয়ম তা তো আমার জানা নেই, তবে আমাদের ওখানকার প্রচলিত নিয়মে বর বউয়ের বাসর হয়ে মেয়ের বাড়িতে নিয়ে যান। সন্ধ্যায় আপনার আর শামিন আঙ্কেলের সাথে আমি বসবো আলোচনা করতে। আমার ভাইয়ের বউ আমি অনুষ্ঠান করেই নেব। অতঃপর ইসমামের সামনে গিয়ে দাঁড়ায় প্রেরণা। নরম গলায় অনুরোধের সুরে বলে, আঙ্কেল, মেয়ে জামাইকে নিয়ে যান। কোথাও যাবে না ওরা? মঈনের কক্ষে উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। শামিন ভাইকে বলল, মানে বিয়ে তো মেনে নিলি? ইসমাম হেসে কঠিন গলায় বলল, বিয়ে মেনে নিয়েছি যাতে তোমার আদরের ভাতিজি তার পবিত্র ভালোবাসার সাথে অবৈধ বিয়ে ট্যাগ লাগিয়ে সংসার না করে। বিয়ে মেনে আমার বাপের দায়িত্ব পালন করেছি, তোমাদের শান্তি দিয়েছি।
তবে ওই মেয়ে আমার বাড়িতে যাবে না কোনোদিন। ইনায়া দু চোখ তুলে পাপার দিকে তাকালো। প্রীতম তাকালো ইনায়ার দিকে। ছোট বাবা, এখন তুমি বাড়াবাড়ি করছো। কঠিন গলায় বলে ইহান। পরপর ইসমামকে ধমকায় শাবিন আর ইলহাম। ইসমামের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ইনায়ার দিকে তাকিয়ে বলে, তবে ওই মেয়ে আমার বাড়িতে যাবে না। ইনায়া ঠাই দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাপার দিকে। তার চোখে এখনো পানি নেই, শুধু অস্ফুটে বলল, একটিবার মাম্মার কাছে যাব পাপা। হুম, কোনো দরকার নেই মা। তুমি তোমার সংসারে যাও, মন দিয়ে সংসার করো। তোমার মাম্মা তোমার এই রূপ দেখলে আঘাত পাবে। এত বড় উপকার আর করো না দয়া করে। ইনসি রাহু তার ছোট বাবা আর ইনায়াকে দেখছিল। সে কল্পনায় ইসমামের স্থানে শামিনকে আর ইনায়ার স্থানে নিজেকে দেখে ঘুরে পাপার দিকে তাকায়। আন মনে মাথা নিচু হয়ে যায় তার। ইসমাম ঘুরে শামিন, ইলহাম, ইহান, ইনসিরাহ, শেহা সবাইকে দেখে বলে, আজ এই মেয়েকে ওই বাড়িতে নিয়ে গেলে আমি আর আমার বউ বাড়ি ছাড়া হব। চললাম, তোমরা ওকে ওর স্বামীর বাড়িতে দিয়ে এসো। দাঁড়ালো না ইসমাম। হন্তদন্ত হয়ে সেও বেরিয়ে যায়। ইহান আর শামিন শুকনো মুখে দুজন দুজনের দিকে তাকিয়ে রয়। ইনায়া মেঝেতে বসে পড়েছে ধপ করে। এনসি রাহু আর শেহা ছুটে এসে ধরল ওকে। প্রেরণা ভীষণ চিন্তায় পড়ে গেলেও শামিনের সামনে গিয়ে দাঁড়ায়। বিনয়ের সহিত বলে, আঙ্কেল, আমি বরং ওদের বাড়িতে নিয়ে যাই। আপনি আপনার ছোট ভাইকে বোঝান। আমি সন্ধ্যায় আপনার সাথে যোগাযোগ করব। শামিন আবারও ইহানের দিকে তাকায়। ইহান অস্ফুটে বলল, চলো, আর কি করার আছে। শামিন নির্লিপ্ত ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিল। ইলহাম কপালে চুমু খেল। ইনায়ার ইহান বোনকে দীর্ঘ সময় জড়িয়ে ধরে রাখল। ইনসি রাহু আর শেহা তো আগলেই রেখেছে মেয়েটাকে। ইনায়া কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। সে দাঁড়িয়ে আছে জড় বস্তুর মতো। প্রীতম এক দৃষ্টিতে দেখছে ইনায়াকে। অতঃপর প্রেরণা, শামিন, ইহান, ইলহামের কাছ থেকে বিদায় নিয়ে ইনায়া প্রীতম আর ওর সব বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে যায় এসপি অফিস থেকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয় মির্জা বাড়ির সদস্যরা। অতঃপর মঈনকে বলে তারাও বেরিয়ে যায়। সবাই চলে যাওয়ার পরে মঈন ফরাজি তার চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে থাকে। ঠোঁটে তার হাসি। এতক্ষণ ধরে একটা পরিবারের মান অভিমান দেখল সে। মঈন মনে মনে আওড়ায়, কি অদ্ভুত একটা পরিবার, অদ্ভুত সব মানুষ, অদ্ভুত তাদের বিয়ে। বাইকের স্পিড বাড়িয়েও শান্তি পাচ্ছে না ইরফান। উশৃঙ্খলভাবে রাস্তার সব গাড়িকে ওভারটেক করে বাড়ির দিকে ছুটছে সে। ক্রোধে ফেটে পড়ছে সে। বড় বাবা, পাপা, বড় দাদান, এমনকি শেষ পর্যন্ত ছোট বাবার নির্লিপ্ততায় সে ভীষণ ক্ষেপেছে সবার প্রতি। রক্ত টকবক করে ফুটছে মির্জা বাড়ির রকচটা পাগল পাগল মেজাজি ছেলেটির। বাড়িতে ঢুকেই দেখলো লিভিং রুমে পরি আর ঋতু বসে আছে। আলো তখন খাবার টেবিলে দুপুরের খাবার পরিবেশন করছিল। ইরফানের দিকে তাকিয়ে বলল, এই ব্যাপার কি বলতো? তোর বড় বাবা, তোর পাপা, ইহান, তোর ছোট বাবা, শেহা, ইনসেরা, ওদের কাউকে ফোনে পাচ্ছি না। ইনায়া কোথায়? দুপুরের খাবার কেউ খাবে না নাকি? সবাই লাপাত্তা। ইরফান বড় মায়ের কথার জবাব না দিয়ে হন্তদন্ত দোতলায় চলে যায়। আলোরা তিন চা ভীষণ অবাক। মনে হচ্ছে আজ একটু বেশি চটেছে ইরফান মির্জা। ব্যাপার কি? ঘরে ঢুকে ইরফান দরজা বন্ধ করে বিছানায় ওপুর হয়ে শুয়ে রইল দীর্ঘ সময়। উঠে তার বক্সিং পিলোটাকে বেশ কিছুক্ষণ পাঞ্চ করে একটা নার্ভ ঠান্ডা করার ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল আবারও। তার পাগল পাগল লাগছে, খুন চাপছে মাথায়। এখনই ঠান্ডা হতে হবে, নয়তো কার প্রাণটা বের করে দেয় কে জানে। খানিক বাদেই বাড়িতে ঢুকলো ইসমাম। ক্লান্ত পায়ে হেঁটে এসে লিভিং রুমের দিকে এগোতেই অসুস্থ পরি উঠে দাঁড়ায়। আলো আর ঋতুও পাশে দাঁড়িয়ে। পরি নিচু স্বরে বলে ওঠে, কি ব্যাপার বলতো? লাঞ্চের সময় হয়ে এসেছে, আজ কারো কোনো পাত্তা নেই। বাকিরা কোথায়? মেয়ে কোথায়? ইসমাম ওদের তিন চায়ের দিকেই এক পলক করে তাকালো। অতঃপর ক্ষীণস্বরে পরীকে বলল, তোমার মেয়ে বিয়ে করে নিয়েছে পরি। বাকিরা সবাই তাকে শ্বশুরবাড়িতে তুলে দিতে গিয়েছে। ভাই আর ভাইয়ের বউকে নিয়ে প্রেরণা নিজের অ্যাপার্টমেন্টে ঢুকলো।
ওদের সাথে প্রীতমের সব বন্ধুরাও এসেছে। ফ্ল্যাটে ঢুকেই প্রেরণা ইনায়ার হাত ধরে একটা সোফাতে বসিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। তারপর প্রেরণা চেঁচিয়ে মিস জেনিকে ডেকে বলল, মিস জেনি, জলদি ছোট ফুপিকে কল করে আসতে বলুন, আমি ভীষণ ব্যস্ত, তাড়াতাড়ি। প্রণবী আর শুদ্ধ বেরিয়ে এলো ঘর থেকে। প্রণবী জানতে চায়, কি হয়েছে আপু, ভাইয়া কোথায়? প্রেরণা এক গ্লাস পানি খেয়ে প্রণবীর হাত ধরে টেনে এনে ইনায়ার পাশে বসিয়ে দিল। বলল, এটা তোর ভাবি প্রণবী, কিছুক্ষণ আগে প্রীতম আর ওর বিয়ে হয়েছে। অবাক প্রণবী হাত দিয়ে হাতড়ে ইনায়ার হাতটা ধরলো আলতো করে। বিস্ময় কাটিয়ে উঠে প্রেরণাকে কিছু বলার আগেই প্রেরণা উঠে দাঁড়িয়ে প্রীতমের সব বন্ধু বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, কোমর বাঁধো সবাই, আমি একা কিছুই পারবো না। জামিরা সবাই হাসলো। হাত পা ছড়িয়ে মেঝেতে বসে পড়ে এতক্ষণে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইনায়া এসপি অফিস থেকে বেরোনোর পর থেকেই নিশ্চুপ, না কারোর সাথে কথা বলেছে, না কোনো দিকে তাকিয়েছে, শুধু মাথা নিচু করেই রেখেছে। প্রীতম সোফাতে ওর পাশেই চুপচাপ বসে আছে। চশমার নিচ থেকে নীল চোখ দুটো তেরছা নজরে দেখলো তার অভিমানী নতুন বউকে। মেয়েটি যে ভীষণ খেপেছে তার উপর তা তো নিশ্চিত বোঝা যাচ্ছে। প্রেরণা ওদের বসিয়ে রেখে একটা বাটিতে দুটো মিষ্টি আর এক গ্লাস দুধ এনে ইনায়া প্রীতমের মুখোমুখি বসলো। এটাকে বলে দুধ মধু রিচুয়াল। শওকাত আর তার মেয়ের পরে ফুপিও এমন করেছিল। প্রেরণার মনে আছে শওকাতের আধা খাওয়া মিষ্টি জোর করে প্রেরণাকে খাইয়েছিল ফুপি। সে একটা মিষ্টি তুলে প্রীতমকে আর ইনায়াকে অল্প করে খাইয়ে দুধটাও অল্প করে খাইয়ে দেয়। ওরা বিনা বাক্যব্যয়ে প্রেরণার কথা শুনল। তারপর প্রেরণা টিস্যু পেপার দিয়ে দুজনের মুখ মুছে দিয়ে প্রীতমের দিকে তাকায়। প্রীতম তার আপুর দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। ঠিক তখনই প্রেরণা ঠাস ঠাস করে দুটো জোরালো চর ভাইয়ের দুই গালে দিয়ে কঠিন চোখে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। চরের শব্দে কেঁপে ওঠে প্রণমী। শুদ্ধ খালামণির কোলের মধ্যে বসে পড়ে মাম্মার রাগী ভাব দেখে হতভম্ব প্রীতমের বন্ধু বান্ধবীরা। হতভম্ব প্রীতম। ইনায়াও চমকে উঠেছে। প্রীতম দুহাতে দুগাল চেপে ধরে রেখে বলল, আপু। প্রেরণা ফুঁসছে। এতক্ষণে সে ভাইয়ের প্রতি জমে থাকা সব রাগ উগরে দিয়ে চেঁচায়, কার্ড দে আহমক, তোর কার্ড দে, বেয়াদব কোথাকার, এক্ষুনি দে। প্রীতম ভীত চোখে বোনের দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে দেয় বোনের হাতে। প্রেরণা উঠে দাঁড়ায়। মিস জেনিকে বলে, অ্যাপয়েন্টমেন্টের সব মহিলাদের খবর দিয়েছি, তারা আসবে বউ দেখতে, মিষ্টি খাইয়ে দেবেন সবাইকে। আমি একটু শপিংয়ে বেরোচ্ছি, এই বেয়াদবকে আর এর বউকে কিছু খেতে দিন, জামিদেরও খেতে দিন, আমি যাব আর আসবো। প্রেরণা প্রণমীকে উদ্দেশ্য করে বলে, প্রণমী, ভাবির পাশে বসে থাকবি, গল্প করবি, ঠিক আছে? প্রণমী মাথা নাড়ায়। প্রেরণা কিছু না খেয়ে আবারও বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। প্রীতমের সব বন্ধুরা মাথা ঘুরিয়ে প্রীতমের দিকে তাকায়। প্রীতম তবদা খেয়ে তখনও দুগালে হাত চেপে ধরে বসে আছে। শুদ্ধ এগিয়ে এসে মুখে হাসি হাসি করে বলে, মাম্মা তোমাকে মেরেছে কেন মামা? প্রীতম কোনো জবাব দেয় না। তেরছা নজরে আবারও বউকে দেখে ইনায়া মাথা নিচু করেই বসে আছে। জামি শুদ্ধকে বলে, মাম্মা তোমার মামাকে দোয়া করে দিয়েছে শুদ্ধ মামা, তার বিবাহিত জীবন যেন সুখের হয়। এটা বড় বোনের জাতীয় দোয়া। এই দোয়া দুগালে দিতে হয়। এই দোয়া অনেক ফজিলত। ওই যে তোমার মামার পাশে যে বসে আছে সে তোমার মামি। মামি? শুদ্ধ অবাক হয়ে জানতে চাই, মামি, মামার বউ। শুদ্ধ জানে না মামার বউ কি। সে অবাক চোখে দেখছিল গোলুমলু পুতুলের মতো আন্টিটাকে। প্রণমী জামিকে বলে, জামি ভাইয়া, ভাবি অনেক সুন্দর তাই না? ইস, আমার না খুব দেখতে ইচ্ছে করছে ভাবিকে। ইনায়া এতক্ষণে মাথা তুলে প্রণমীর দিকে তাকায়। নিজের সমস্ত মন খারাপ পাশে সরিয়ে রেখে প্রণমীর হাত দুটো ধরে। তারপর তার হাত দুটো নিজের গালে ছুঁয়ে বলে, তুমি আমায় ছুঁয়ে দেখো আমি সুন্দর কিনা। এক নিমেষেই সামান্য আন্তরিকতার প্রণমীর ভীষণ পছন্দ হয়ে যায় তার ভাবিকে। জামি প্রীতমের দিকে তাকিয়ে বলল, ও মা, তোর বউ তো কথা বললো প্রীতম। ইনায়া সেসব পাত্তা না দিয়ে রাগী গলায় মিস জেনিকে বলল, আন্টি আমাকে একটা রুম দেখিয়ে দিন তো, আমি কিছুক্ষণ বিশ্রাম নেব।
মিস জেনি প্রীতমের দিকে তাকায়। প্রীতম তখনও আপুর চরের ঘোরে ছিল। থমথমে মুখে খুব সাহস ইনায়াকে বলে। আমার রুম ওদিকে। ইনায়া একবার তাকালোও না প্রীতমের দিকে। প্রণমীকে বলল, আমাকে তোমার রুমে নিয়ে চলো প্রণমী। মাথায় হাত রেখে পরি কিছুক্ষণ কাঁদলো। তার দুই যা দুপাশ থেকে তাকে ধরে আছে। বাড়িতে কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত, তবে ঘটেনি। পরীর যতটা উত্তেজিত হবার কথা ছিল পরি হয়নি, শুধু অঝরে চোখের জল ফেলেছে। একটু পরপর ইসমামকে বলছে, ওকে একটু আমার সামনে নিয়ে আসেন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই, নিয়ে আসেন। বাড়িতে শামিন, ইলহাম, ইহান, ইনশিরাহ, শেহা সবাই পৌঁছিয়েছে। লিভিং রুমে বিশাল জটলা। সবাই মলিন মুখে দেখছে ক্রন্দনরত পরীকে। ইসমাম আর স্ত্রীকে বলে, কেঁদো না, এখন অসুস্থ হয়ে আমাকে আর ভুগিও না পরি, প্লিজ থামো। স্ত্রীকে বলে, ঋতু ভয়ে ভয়ে জানতে চায়, ছেলেটি কেমন তর, এভাবে হুট করে বিয়ে করলো জেদ দেখিয়ে? শামিন বসলো সোফাতে, নরম গলায় বলল, এখন এসব বলে তো লাভ ক্ষতি কিছুই হবে না ঋতু। এখন আমাদের সবাইকে ঠান্ডা মাথায় এগোতে হবে। মেয়ে জামাইকে মেনে নিয়ে ওদের পথটা সহজ করতে হবে। দুজনের ক্যারিয়ার পড়ে আছে সামনে। এনু সায়েন্টিস্ট হবে, ওর কত স্বপ্ন। আমরা এমন করলে মেয়েটা ভেঙে পড়বে। ইসমাম চেঁচিয়ে উঠল, ক্যারিয়ারের কথা নিজেই ভাবছে না ও। আর ভাইয়া, তোমাদের এসব আহ্লাদ দেখলে আমার রাগ উঠে যাচ্ছে, প্লিজ বন্ধ করো এসব। আলো ইসমামকে থামিয়ে দিয়ে বলল, সব শুনলাম, কিন্তু তুমি আসলেই বাড়াবাড়ি করছো ইসমাম। তোমার ভাইয়া যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক আমার মনে হয়। মেয়ে আমাদের, কষ্ট পেলে কষ্ট আমাদের বুকেই লাগবে। মেয়ে জামাইকে মেনে নেওয়া উচিত আমাদের। হ্যাঁ, ওর কষ্টই বোঝো তোমরা। যে মেয়েটা নিজের বাবা মায়ের কথা একটিবার ভাবলো না বলে ইনু তার বাবা মাকে ভালোবাসে না এমন তো নয়। একটু নরম হও ইসমাম। আমি আর তোমার ভাইয়ার সন্ধ্যায় গিয়ে মেয়ে জামাইকে নিয়ে আসবো। প্লিজ শান্ত হও, এত জেদ দেখিও না। টিপিক্যাল মান্দাতা আমলের বাবার মতো করছো তুমি। শান্ত ভাইয়া আর ঈশিতা আপুর বিয়েতে তো এমন করনি তুমি। শান্ত আর ওই প্রীতম এক হলো? শান্ত ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিল আমার বোনকে, চেয়ে নিয়েছে, অনুরোধ করেছে। তো প্রীতম চাইতে এলেও তো রাজি হওনি। ঘাট তেরামি করেছো, অপমান করেছো। ইসমাম ম্ল্যান হাসলো, বলল, বিষয়টা ইনশিরার হলে এভাবে বলতে? কখনোই না। একজন বাবার সেন্টিমেন্ট নিজেদের সেন্টিমেন্ট দিয়ে মাপতে এসো না প্লিজ। আজ ইনশিরা ওভাবে তোমাদের মতো ছাড়া কাউকে পেতে চাইলে তোমরাও এতটা মহান হতে পারতে না, আমার মতোই জাজমেন্টাল আচরণ করতে। আলো চুপ হয়ে যায়। লিভিং রুমের এক কোণে দাঁড়িয়ে ইনশিরাহ মাম্মা আর ছোট বাবার কথোপকথন শুনছিল মাথা নিচু করে। শামিন তখন বলে ওঠে, কি করতাম জানি না, তবে চেষ্টা করতাম আমার মেয়ের সুখটাই আগে দেখতে। ইনশিরাহ ঘুরে পাপার দিকে তাকায়, তার মুখ থমথমে। ইসমাম হাসলো, উঠে দাঁড়িয়ে পরীর হাত ধরে টেনে তুলে বলল, সেটা এমন পরিস্থিতি এলেই দেখা যাবে ভাইয়া, দেখব তখন তুমি কি করো। তবে প্লিজ এখন আমায় আর আমার স্ত্রীকে ফোর্স করো না। একটা অকৃতজ্ঞ মেয়ে, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে যে মা ওকে জন্ম দিল, সে যে অসুস্থ সেটাও মাথায় ঢুকলো না ওর। তোমরা ওকে আর ওর স্বামীকে নিয়ে নাচানাচি করো, তবে ওর বাড়িতে গিয়ে এ বাড়িতে আনতে পারবে না, খবরদার। প্রেরণা ফিরেছে 1.5 ঘন্টার মাথায়। তখন প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। প্রীতমের বন্ধুরা কেউ চায়নি, সবাই হাতে হাতে গোটা ফ্ল্যাটটাই গুছিয়ে নিয়েছে। প্রেরণা 1.5 ঘন্টার শপিংয়ে ইনায়ার জন্য একটা বেশ দামি শাড়ি কিনেছে, বিয়ের শাড়ি, আর কিনেছে কিছু স্টিচড ড্রেস, কসমেটিক্স, টয়েল ড্রেস, জুতো। মোটামুটি প্রীতমের গত সপ্তাহে উপার্জন করা 70,000 টাকা পুরোটাই খরচ করেছে ওর বউয়ের জন্যে। কাজটা করে একটা পৈশাচিক আনন্দ পেয়েছে প্রেরণা। প্রীতমের কার্ডটা খালি এখন, ফতুর হয়ে বসে থাকুক বেয়াদবটা। প্রেরণার ইচ্ছে করলো নিজের টাকায় আরও কিছু নিতে, পরে ভাবলো ইনায়াকে নিয়ে আসবে, সে নিজের পছন্দ অনুযায়ী পরে কিনবে। বাড়িতে ফিরে সবাইকে শপিং দেখাচ্ছিল সে। নতুন বউ দেখতে এসেছে অ্যাপার্টমেন্টের মহিলারা। তারা এসে দেখলো নতুন বউ ঘুমিয়ে আছে প্রণবীর ঘরে। প্রীতম বন্ধুদের নিয়ে নিজের রুমে চুপচাপ বসে আছে শুকনো মুখ করে। বউয়ের সামনে বোনের চর খেয়ে সে ভীষণ অপমান বোধ করছে।
প্রেরণা এসে শুনেছে সবাই খেলেও ইনায়া খায়নি। ইনায়া খায়নি বলে প্রীতমও খায়নি। শপিং রেখে উঠে দাঁড়ায় প্রেরণা। প্রণবীর ঘরে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদরের সহিত ডেকে ঘুম থেকে ওঠালো ইনায়াকে। তারপর তাকে টেনে লিভিং রুমে এনে প্রতিবেশীদের দেখালেন ঘুম ঘুম চোখের মিষ্টি একটা বউকে। সন্ধ্যা নাগাদ ইনায়াকে গোসল করিয়ে তাকে তার বিয়ের শাড়িটা পরিয়ে দিল প্রেরণা। ইনায়া চুপচাপ বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে আছে। শাড়িটা পরিয়ে প্রেরণা তৃপ্তি নিয়ে দেখতে থাকে ভাইয়ের বউকে। ভারী স্বাস্থ্যের একটা আদুরে মেয়ে, গোটাটাই মনে হচ্ছে একটা গোলাপ। যা বুঝলো প্রেরণা, মেয়েটি স্বচ্ছ, তার ভাইটা সুখী হলেই হলো, তার আর কিচ্ছু চাই না। প্রেরণা চিন্তাই ছিল ভাইয়ের কপালে কেমন মেয়ে ছুটবে সেই ব্যাপারে। আজ দুশ্চিন্তা কিছুটা কমলো প্রেরণার। ভাইয়ের ওপর রাগ থাকলেও মনে মনে ভাইয়ের প্রতি খুশি এমন একটা মিষ্টি মেয়েকে বাছার জন্য। প্রেরণার অর্ধেক পরিশ্রম কমে গিয়েছে। এখন প্রণমীর জন্য একজন বিশুদ্ধ মানুষকে পেলেই প্রেরণা নিশ্চিত। ইনায়া নির্লিপ্ত হয়েই দাঁড়িয়ে। ওকে আরেকবার দেখে প্রেরণা গভীর নিঃশ্বাস ফেলে। ভাইয়ের বউয়ের মন খারাপের কারণ তার জানা। সে ইনায়াকে জোর করে টেনে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে গরম ভাত মাংসের ঝোল মেখে খাইয়ে দিল। না খেতে চাইলে জোর করে রেগে ধমকে খাওয়ালো। তারপর নিজেও খেলো। সারাদিনে কিচ্ছু খায়নি সে। প্রীতম ঘর থেকে বেরিয়ে দেখছিল বোন আর বউকে। তারও ভীষণ খিদে পেয়েছিল। আপু এতটাই রেগে আছে তার উপর যে তাকে একবার সাধলও না। মুচকি হাসলো প্রীতম আর চোখে একবার লাল শাড়িতে মোড়ানো স্নিগ্ধ মুখটাকে দেখলো। শত্রুর বোনও একটিবার চোখ তুলে দেখছে না তাকে। খাওয়া শেষে প্রেরণা ইনায়াকে নিজের ঘরে নিয়ে বসালো। ডান হাতে মেয়েটার থুতনি কিছুটা উপরে তুলে নরম গলায় বলল, স্বামীর আঙ্কেলকে ফোন করেছিলাম 20 মিনিট আগে। সে বোঝাচ্ছে ইসমামা আঙ্কেলকে। মানলে মানবে, না মানলে কি করব জানো? কাল তুমি, প্রীতম, আমি সবাই গিয়ে আঙ্কেল আন্টির পা ধরে ঝুলে থাকবো। যতক্ষণ না মানবে ততক্ষণ ছাড়বই না। ইনায়া মাথা নইয়ে নেয়। প্রেরণা বুঝলো এত সহজে মেয়েটির মন ভালো হবার নয়। সে স্নেহ মাখা দৃষ্টিতে দেখতে থাকলো ভাইয়ের বউকে। শুদ্ধ তার মামার বন্ধুদের সাথে লিভিং রুমে বল নিয়ে খেলছে। প্রীতমের বান্ধবীরা প্রীতমের ঘর সাজিয়ে দিচ্ছে তাজা ফুল দিয়ে। প্রেরণার ফ্ল্যাটটা গম গম করছে হাসি আনন্দে। ইনায়াকে তখন প্রণবীর ঘরে রেখে প্রেরণা ফুপির সাথে বসে পরবর্তী পরিকল্পনা করে নিল। মুবিনা কিছুক্ষণ আগেই পৌঁছিয়েছে। ভাতিজের সাথে বসে প্রীতমের বিয়ের অনুষ্ঠান সূচি বানিয়ে নেয়। মিস জেনি ব্যস্ত রান্নাঘরে। প্রেরণা ফুপির সাথে আলোচনা সেরে উঠে মিস জেনিকে ডেকে তার হাতে একটা নতুন পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, ওই বিয়াদ্দবটাকে বলুন গোসল সেরে পরে নিতে চান। ঠিক রাত 8টা নাগাদ প্রীতমের সব বন্ধুরা চলে গেল খাওয়া দাওয়া করে। প্রেরণা ইনায়াকে প্রণমীর ঘরে রেখে প্রীতমের ঘরে ঢুকলো। ইনায়ার জন্যে কেনা সবকিছু গুছিয়ে রাখলো কেবিনেটে। প্রীতম বন্ধুদের অ্যাপার্টমেন্টের গেট পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছে। একটা গোটা দিন সবাই কম খাটনি খাটেনি। প্রীতমকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সবাই চলে যায়। প্রীতম প্রফুল্ল মনে ঘুরে এলিভেটরের দিকে পা রাখতেই দাঁড়িয়ে পড়ল হঠাৎ। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গুগলের সার্চ বারে লিখল, বইয়ের রাগ কমানোর উপায়। গুগল উত্তর দিল, ধৈর্য নিয়ে তার অভিযোগ শুনুন। ছোট বড় সব অভিযোগ তাকে বলতে দিন যতক্ষণ বলতে চায়, চেঁচাতে দিন, কাঁদতে দিন। 2, তারপর তার কাছে ক্ষমা চান ভদ্রতার সহিত। 3, ওপরে দুটো উপায় কাজে না দিলে বউকে কাছে টেনে নরম আদরে ভরিয়ে দিন। স্ত্রীরা স্বামীর কাছে এখানেই গলে যায়। প্রীতম আর্টিকেলটা দেখে হাসলো। নরম আদর? আজ কাছে গেলে প্রীতম মার খাবে ইরফান মির্জার ওই শান্ত শিষ্ট বোনের হাতে। প্রীতম সার্চ বারে আর একটা প্রশ্ন লিখে ফেলে, বাসর রাতে স্ত্রীরা স্বামীদের কাছ থেকে কেমন আচরণ আশা করে। 2-1টা আর্টিকেল চোখে পড়ল প্রীতমের। সে একটাতে ঢুকলো, তাতে লেখা, বাসর রাত স্বামী স্ত্রীর জীবনে একটা বিশেষ রাত। দুজনে একসাথে পথ চলা শুরু হয় এই রাত থেকে। দুজন মানুষ শারীরিক ও মানসিকভাবে দুজনের কাছে সমর্পিত হবার রাত এটি। তবে অনেক স্বামী এই রাতটিকে শুধু স্ত্রীর সহিত শারীরিক সম্পর্ক স্থাপনের রাত বলে মনে করে। তাদের কাছে মনে হয় এই রাতে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন না করলে তাদের জীবন বৃথা হয়ে যাবে।
তাই বইয়ের মন না বুঝেই নিজেদের অধিকার আদায়ে তারা ঝাঁপিয়ে পড়ে। প্রথম রাতে শারীরিক সম্পর্ক স্থাপনে এটি 9% মেয়েদের কাছে বিব্রতকর লাগে। একজন দায়িত্ববান স্বামী হিসেবে আপনাকে এই ব্যাপারে সচেতন হতে হবে। বউ পালিয়ে যাচ্ছে না, বউয়ের মন বুঝে পদক্ষেপ গ্রহণ করুন। প্রীতম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর্টিকেলের দিকে, তারপর ফোনটা অফ করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিতে নিতে অস্ফুটে বলে, ওরে বধুরে। পুরো খাটটাকেই এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে এটি একটি বাগান। বাগানে ফুটেছে হরেক রকমের গোলাপ ফুল। রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টের অপোজিটে একটা বড় কাঁচা ফুলের দোকান রয়েছে। ওখানে 7 রঙের গোলাপ থাকবেই, লাল, গোলাপি, সাদা, হলুদ, নীল, বাদামি। প্রেরণা সব কটা রঙে অর্ডার করেছিল, শুধুমাত্র কালো গোলাপ বাদে। প্রীতমের বান্ধবীরা দারুণ সাজিয়েছে বাসরের খাট। প্রেরণা সন্তর্পণে বিছানার একপাশে বসলো যেন ডেকোরেশন নষ্ট না হয়ে যায়। তারপর মাঝখানটায় দৃষ্টি দিল, সেখানে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা ইনায়া প্লাস প্রীতম। এক দৃষ্টিতে দেখছে প্রেরণা। শওকত আর তার বাসরের খাটটা সাজানো হয়েছিল লাল গোলাপ দিয়ে, টাটকা তাজা গোলাপ। মনে পড়তেই প্রেরণা ম্লান হাসল। সে রাতে শওকত ওয়াসিদের বিশাল আকার রুমে গোলাপে সাজানো বিছানায় প্রেরণাকে ফুপি বসিয়ে রেখে চলে গিয়েছিল। চারিদিকে ছড়িয়ে পড়েছিল গোলাপের মিষ্টি সুবাস, কিন্তু প্রেরণা ভয়ে জবথব হয়ে বসেছিল। একটা নীল রঙের বেনারসি আর সামান্য স্বর্ণালঙ্কার ছিল গায়ে, মাথায় ছিল ঘোমটা। ওই সময়টিতে তার খুব কান্না পাচ্ছিল। প্রণবী তখন বেশ ছোটই, ঘুমানোর সময়ে প্রেরণাকে জড়িয়ে ধরে ঘুমায়। আজ থেকে মেয়েটা আপুকে পাবে না, চেনে না, জানে না একটা লোক, তার সাথে আজ থেকে এক বিছানায় ঘুমাতে হবে প্রেরণার। ভয়, আতঙ্ক, হতাশা সবকিছু তাকে ক্রমশ দখল করছিল। নিস্তলায় তখন শওকতের হাক ডাক শোনা যাচ্ছিল। লোকটার কণ্ঠস্বর ভারী হাসকি। স্বাভাবিক কথা বললেও প্রেরণার মনে হয় কাউকে অর্ডার করছে, ধমক দিচ্ছে। বেশ কয়েকবার প্রেরণা দেখেছে লোকটিকে, তবে খুব কাছ থেকে দেখেছে আজ সন্ধ্যায় কবুল বলার সময়ে। লোকটা সুদর্শন, ভীষণ লম্বা সুঠাম দেহি, আর প্রেরণা একটা খ্যাংরা কাঠি। লোকটার অর্ধেক প্রেরণা। শওকত বাড়ির কেয়ারটেকারগুলোকে মেইন গেট বন্ধের নির্দেশ দিয়ে ঘরে ঢুকলো রাত যখন 11টা। ঘরে ঢুকে দেখলো তার বিছানায় একপাশে চবথব হয়ে বসে আছে নীল বেনারসি পরিহিতা একগুচ্ছ স্নিগ্ধ নীলিমা। নীল চোখের কারণে প্রথম দর্শনে মেয়েটিকে নীলিমা নাম উপহার দিয়েছিল শওকত মনে মনে। ধীরে ধীরে শওকত বিছানার কাছে যত এগোচ্ছিল প্রেরণা ভয় আর আড়ষ্ঠতায় জমে যাচ্ছিল। তার পানির তেষ্টা পাচ্ছিল। শওকত গিয়ে প্রেরণার মুখোমুখি বিছানায় বসল। ম্যান পারফিউমের কড়া সুগন্ধ গোলাপের সুবাস ধামাচাপা দিয়ে দিল। মাথা নিচু করেই ছিল প্রেরণা। হঠাৎ দানবীয় একটা হাত তার শীর্ণকায় নরম হাতটা ধরে গম্ভীর কণ্ঠে বলে, মেজর শওকত ওয়াসিদ শরীফের স্ত্রী, তাকাও। অর্ডার দেওয়ার মতো করে বলেছিল শওকত। প্রেরণা চমকে উঠে ধীরে ধীরে চোখ দুটো তুলে শওকতের দিকে তাকাতেই আরো ভীত হয়ে পড়ে। মানুষটার মুখভঙ্গি গম্ভীর দেখা যাচ্ছে, রাগী রাগী ভাব। বকবে নাকি প্রেরণাকে? দু চোখের নীলিমায় শওকত কিছু সময়ের জন্য ডুব দিল। গম্ভীর মুখভঙ্গি, রাগী রাগী হাবভাব। প্রেরণা একটা ঢোক গিলল। কি হবে এখন, কি হতে চলেছে, এসব আকাশকুসুম ভাবনায় তলিয়ে যাওয়ার মুহূর্তে শওকত বলে ওঠে, বিদ্রোহী কবিতাটা আরেকবার আবৃত্তি করে শোনাও তো পুরোটা। প্রেরণা চমকালো, অবাক হয়ে তাকিয়ে রইল মানুষটার দিকে। শওকতের মুখভঙ্গি তখন বদলে গিয়েছে নিমেষেই। হো হো করে হেসে উঠল মানুষটা। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে বলল, সেদিন তোমার ফুপির ফ্যামিলি প্রোগ্রামে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আর নির্মলেন্দু বোনের শুধু তোমার জন্য দুটো কবিতা আবৃত্তি করেছিলেন। বাট তোমার কণ্ঠে বিদ্রোহের কবিতা ভালোবাসা কবিতার থেকেও বেশি মানায়, যা আমাকে পা থেকে মাথা অবধি নাড়িয়ে দেয় প্রেরণা। বাসর রাতে স্মৃতিচারণ করে আনমনে হেসে ফেলল প্রেরণা। সেদিন রাতে ওই পাগল লোকটা প্রেরণাকে দিয়ে বিদ্রোহী কবিতা পুরোটাই আবৃত্তি করিয়ে ছেড়েছিল। প্রেরণা লোকটার পাগলামি দেখে শেষে কাঁদো কাঁদো হয়ে বলেছিল, আমি ফুপির কাছে যাব। জোরে হেসে উঠল প্রেরণা। চোখের কোণে যেটুকু পানি জমল শাড়ির আঁচলে মুছে নিল। মিস জেনি এসে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকে, প্রেরণা। জি। প্রীতমের বউকে এখন এ ঘরে পাঠাবো কিনা তোমার ফুফি জানতে চাচ্ছে।
প্রেরণা উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, রাত 9টা বেজে গিয়েছে, ওরা ক্লান্ত, বিশ্রাম প্রয়োজন, পাঠিয়ে দিন। মিস জেনিকে কথাগুলো বলে প্রেরণা চলে গেল পশ্চিমের খোলা বারান্দায়। আজ রাতটা পূর্ণিমার রাত। শওকতের সাথে তার বাসর রাতেও ছিল পূর্ণিমা। গভীর রাতে তাকে পাঁজা কোলে করে শওকত ছাদেও গিয়েছিল একবার সেই রাতে নীলিমাকে নিয়ে জ্যোৎস্না স্নান করতে। কিছুক্ষণ চাঁদটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল প্রেরণা। আজ শওকত থাকলে প্রেরণা আবদার করত সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার জন্যে। পূর্ণিমার আলোয় সমুদ্রের গর্জন শুনতে ইচ্ছে করছে প্রেরণার। আপু, প্রীতমের ডাকে প্রেরণা চোখ মুছে ঘুরে দাঁড়ায়। মুখভঙ্গি গম্ভীর করে ভাইয়ের ওপর চেঁচিয়ে ওঠে, তুই যা এখান থেকে। প্রীতম এগিয়ে গেল, বোনের হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়ে আবারও বলল, এই আপু, রাগ কমাও না প্লিজ। প্রেরণা এক ঝটকায় ছাড়িয়ে নিল হাত, রেগে মেগে বলল, রেগে নেই আমি। চর তো মারলে, আর কি করলে রাগ কমবে তোমার, বলো। যাবি তুই এখান থেকে, আর তুই আমার সাথে কখনো কথা বলবি না আর। ভীষণ ক্ষেপে আছে প্রীতমের বোন, ভীষণ। আপু সহজে রাগে না প্রীতমের ওপর, রেগে গেলে মুশকিল। বোনের রাগ কমানোর জন্য প্রীতম অবশেষে প্রেরণার অভাবনীয় কাজটা করে বসলো। মেঝেতে ঝুঁকে বসে আপুর পা জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় প্রেরণা ভীষণ চমকেছে, চেঁচিয়ে উঠে বলছে, করছিস কি? ছাড় ছাড় বলছি। না, তুমি আগে বলো তুমি রেগে নেই। ছাড় প্রীতম, তোর বউয়ের কাছে যা। তুমি বলো, আমাকে মাফ করেছো? আগে পা ছাড় বলছি। প্রীতম বোনের পা ছেড়ে উঠে দাঁড়ায়। প্রেরণা চেঁচিয়ে হাঁপিয়ে গিয়েছে ততক্ষণে। হাঁপাতে হাঁপাতে বলে, যা, মাফ করলাম। এটা কেমন কাণ্ড? পা ধরবি কেন? এত রেগে গিয়েছো কেন তবে? রেগে তো তোর বউ আছে, তারও পা ধর গিয়ে, যা। প্রীতম হাসলো, লজ্জিত ভঙ্গিতে হাসলো। সে হাসি দেখে প্রেরণার হৃদয় জুড়ালো। এক নিমেষেই নিজের চাপা রাগ উবিয়ে দিয়ে ভাইয়ের ফর্সা গালে হাত রেখে বলল, যা, নতুন জীবনের জন্য শুভ কামনা। প্রীতম মাথা নিচু করে মুচকি হাসলো, আবারও বোনের হাত দুটো নিজের মুঠিতে নিয়ে বলল, আপু একটু নেকা, তবে ভীষণ 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 ভালো, মানিয়ে নিও প্লিজ। প্রেরণা হেসে ফেলে ভাইয়ের বাহুতে আলতো চাপড় মেরে বলল, যাবি তুই? যাব, সত্যি বলছি। অনেক কেয়ারিং, মোটেও অহংকারী নয়, ভীষণ ভালো রাখবে আমাদের। প্রেরণা ভাইয়ের চোখের দিকে চেয়ে রয়। বইয়ের প্রশংসা করতে গিয়ে প্রীতমের চোখ দুটো জলজল করছিল খুশিতে। প্রেরণা নরম গলায় ভাইকে বলল, আচ্ছা দেখবো সেসব, যা এখন ঘরে, ওকে বোঝাবি অনেক, মন খারাপ ভীষণ, যা। শান্তিনীরে রাতে খাবারের টেবিলে বিরাজ করছে পিনপতন নীরবতা, অথচ এতগুলো মানুষ সশরীরে উপস্থিত। শুধু অনুপস্থিত রয়েছে ইসমাম, পরি আর ইরফান। আলো সবাইকেই ডেকে এসেছে বারবার গিয়ে, আসেনি কেউ। ইহান, শাবিন, ইনশিরাহ, ইলহাম নিশ্চুপ খাচ্ছিল। শুধু সেহা নীরবতা ভেঙে একবার তার মেজো মামিকে বলল, তোমার মেজো ছেলে খাবে না মামি? ঋতু বলল, কি জানি, কেউই ফিরতে পারছে না রুমের আশেপাশে, গেলেই বলছে গেট লস্ট। তুই একটু গিয়ে দেখবি, তোকে মনে হয় না বকবে। সেহা মাথা নাড়ায়। আলো শামিনকে বলল, তখন ছেলের বড় বোন ফোন দিয়েছে শুনলাম, কি বললো? ওই তো জানতে চাইলো ইসমাম পরীর কথা, কাল সকালে আসবে বলেছে বাড়িতে। ইহান খেতে খেতে মাথা তুলে বড় বাবার দিকে তাকায়। আলো স্বামীকে বলে, বড় বোনের বয়স কত? বেশি হবে না, আমাদের ইহানের ছোট, ধরো এই 27-28। এত ছোট এই গার্ডিয়ান, আর কোনো মুরব্বি নেই? শামিন হেসে বলে, হেলাফেলা করো না আলো, বয়স শুনে নাক সিটকিও না। বুঝ, ব্যবস্থা চমৎকার মেয়েটির, দেখলে বুঝবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে মেয়েটিকে। আমাদের ইনুর সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করতে হবে না। সেহা খাওয়া শেষ করে পারিবারিক আলাপ আলোচনায় অংশ না নিয়ে সোজা গেল ছোট মামা মামির রুমে। গিয়ে দেখলো মামি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। মামা মামির মাথার পাশে বসে আছে চুপচাপ। বিরক্ত না করে সেহা একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসে। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায় ইরফানের ঘরের দিকে। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে ইরফানের গম্ভীর আওয়াজ শুনতে পাওয়া যায়, Get love from here. সেহা কিছু মুহূর্ত চুপটি করে দাঁড়িয়ে থেকে বলল, আমি শেহু। ইরফান জবাব দিল, Get lost, Shehu.
সেহু আনমনে হাসলো দাঁড়িয়ে, তারপর বলল, খাবে না? আর কোনো জবাব দেয় না ইরফান। সেহা আরও কিছুক্ষণ চুপ করে সেখানটায় দাঁড়িয়ে থেকে চলে যায় নিজের ঘরে। এক দৃষ্টিতে বিছানায় ফুলের পাপড়ি দিয়ে লেখা প্রীতম প্লাস ইনায়া লেখাটাকে দেখছিল ইনায়া। প্রীতমের ফুপি আর মিস চেনি কিছুক্ষণ আগে তাকে এই ঘরে বসিয়ে দিয়ে গিয়েছে। গোলাপের সুবাসে আলোড়িত হয়ে গিয়েছে চারিপাশ। প্রণমীর ঘর থেকে রবীন্দ্রসঙ্গীতের আওয়াজ ভেসে আসছে। মেয়েটির গানের গলা চমৎকার, শুধু শুনতেই ইচ্ছে করে। মেজো দাদানের মতো ভালো গান গায় প্রণমী। মেজো দাদানের কথা মনে পড়তেই ইনায়ার মন খারাপ আরও বেড়ে যায়। মনে পড়ে যায় ছোটবেলার কথা। মাম্মা পাপার কথা ভেবেই ইনায়া কুল পাচ্ছিল না। এর মাঝে আরও একরাশ গ্লানি এসে ভর করলো তার মাঝে। খানিক বাদে দরজায় আওয়াজ হলো। ইনায়া মাথা তুলে তাকিয়ে দেখলো প্রীতমকে। মুহূর্তেই নিভে যাওয়া রাগটা মাথাচাড়া দিয়ে উঠল ইনায়ার। প্রীতম হাসি হাসি মুখেই ঘরে ঢুকছিল। ইনায়া তার মুখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, মিথ্যুক, মিথ্যাবাদী, বাটপার কোথাকার। প্রীতম দাঁড়িয়ে পড়ল। কালো মোটা ফ্রেমের চশমার নিচে দুটি অবাক নীল চোখ। হতভম্ব ভাব কাটিয়ে দু কদম ইনুর দিকে এগিয়ে এসে বলল, ইনু, সব শুনবে তোমার কথা, আগে আমার কথা শোনো। ততক্ষণে ইনায়া এদিক ওদিক তাকিয়ে বালিশ থেকে শুরু করে বেডসাইডের টেবিলের ওপর রাখা মোবাইলের চার্জার, প্রীতমের লেন্স বক্স, এসির রিমোট সবকিছু একটা একটা করে ছুটতে থাকে প্রীতমের দিকে। আর প্রীতম একটা একটা করে সবকিছু ধরে ফেলছে। নিব্বি ইনায়ার এমন বাচ্চা মতে দাঁত বের করে হেসে ফেলল প্রীতম, যা দেখে ইনায়ার গায়ের জ্বলন দ্বিগুণ বেড়ে যায়। দুম করে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে টেবিলের ওপর থেকে প্রীতমের ল্যাপটপ তুলে নিয়ে ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই প্রীতম চেঁচিয়ে ওঠে, এই ইনু, এটা করো না লক্ষ্মীটি, ওটা আমার রুজি রুটির মাধ্যম, ভেঙো না ওটা। লাখ লাখ টাকার কোড আছে ওটাতে, কেন মানে কোনো প্রকার ব্যাকআপ ছাড়াই, শান্ত হও। ইনায়া হাত থেকে ল্যাপটপটা সরিয়ে রাখলো টেবিলে। প্রীতমের ঠোঁটে হাসি ফুটল, তবে সেই হাসি স্থায়ী হলো না কয়েক পলকও। ইনায়া শাড়ি সামলে ছুটে এলো তার দিকে, তারপর ধাক্কা বেরিয়ে প্রীতমকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। খেয়ে দিয়ে যে যার রুমে ঢুকেছে। দোতলার লিভিং রুমে তখন পাইচারি করছিল এবাড়ির বড় মেয়ে ইনশিরাহ। লিভিং রুমের বাতি নেভানো, বারান্দা থেকে আসা আলোতে সে কক্ষময় হেঁটে বেড়াচ্ছিল। আজ ইসমাম আর ইনায়ার এসপি অফিসের ঘটনার পর থেকে তার মনে দোলাচল শুরু হয়েছে, যার খবর সে ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছে না সে, স্থির হয়ে বসতেও পারছে না। ইনশিরাহ মাম্মা পাপার ঘরের দিকে তাকায়। ও ঘরে মাম্মা পাপার আওয়াজ শোনা যাচ্ছে, তারা হয়তো শুয়ে পড়েনি এখনো। ফোঁস শব্দে একটা নিঃশ্বাস ফেলে ইনশিরাহ এগিয়ে গেল। ঘরের দরজা খোলা। ইনশিরাহ ভেতরে ঢুকে দেখলো শামিন একটা ম্যাগাজিন নিয়ে বসে আছে, আর আলো তার পাশে চুপচাপ বসে আছে। ইনশিরাহকে দেখে দুজনেই অবাক। ইনশিরাহ কয়েক পলক ওদের দেখে ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে মাম্মার গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ল তার পাশে। আলো মেয়ের মাথায় হাত বলিয়ে দিয়ে বলল, ও মা, এত আহ্লাদ কেন? উদ্দেশ্য কি? ইনশিরাহ চুপ করে শুধু মায়ের গায়ের গন্ধ নিচ্ছিল। স্বামীর ম্যাগাজিন রেখে উঠে বসল। মা মেয়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। ইনশিরাহকে বলল, কি আম্মা, মায়ের সাথে ঘুমাতে না আজ? আমি যাব অন্য রুমে। মাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেই ইনশিরাহ বলল, না, তুমিও থাকো, আমি একটু পরেই চলে যাব। শামিন বলল, ইনুটার কথা ভেবে খুব খারাপ লাগছে, নিশ্চয় অনেক কাঁদছে মেয়েটা। আলো বলল, পরি আর ইসমাম মেনে নিলেই পারে, বলুন, একদিন তো ঠিকই মানবে। মাম্মা পাপার কথোপকথন শুকনো মুখে শুনছে ইনশিরাহ। তাকে নিশ্চুপ দেখে শামিন বউয়ের কানে কিছু একটা বলল ফিসফিসিয়ে। আলো কিছু মুহূর্ত চুপ থেকে প্রসঙ্গ পাল্টে বলল, মা। শামিন এক পাশে, মাঝখানে আলো, এক পাশে ইনশিরাহ। আলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকলো, একটা কথা বলবো মা? বলো। আচ্ছা, মইনকে তোর কেমন ছেলে মনে হয়? ইনশিরাহ মাথা তুলে তাকায় মায়ের মুখপানে। হঠাৎ এমন প্রশ্নে এসে খানিকটা অবাক। শামিন অত্যন্ত আগ্রহী হয়ে দেখছে মেয়েকে। স্ত্রীর সাথে এতক্ষণ ধরে এই বিষয়টি নিয়েই বিশদ আলোচনা করেছে সে। ইনশিরাহ নিচু স্বরে বলল, কেমন মনে হবে?
ওকে কেমন লাগে মানুষ হিসেবে? ভালোই লাগে। সত্যি বলতে শুরুতে পছন্দ ছিল না, তবে এখন লোকটাকে বেশ ভালো মানুষ মনে হয়। সো জেন্টলম্যান। এ কথা বলছো কেন মাম্মা? আলো উঠে বসলো, শামিনও উঠে বসলো। তাদের দেখা দেখি ইনশিরাহও উঠে বসলো। শামিন আলো দুজনের মুখের দিকে এক পলক দেখে অতপর আলো বলল, এখন একটা কথা বলবো তোকে, তুই রেগে যাস না প্লিজ মা। একটু বুঝিস আমাদের কেমন। ইনশিরাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে মায়ের দিকে। আলো একটু থেমে বলে ওঠে, মনকে না তোর পাপার আর আমার খুব পছন্দ মা। তোর জন্য মনে মনে আমরা অনেক কিছু ভেবে রেখেছি। ইনশিরাহ নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টিতে তার বাবা মায়ের চেহারার সারল্য মেপে নিল। আলো আর শামিন মেয়ের প্রতিক্রিয়া ধরতে পারল না, তড়িঘড়ি করে বলল, আমরা কিছু ঠিক করিনি মা, রিল্যাক্স। আমরা কিছু ঠিক করিনি, এটা শুধু তোর পাপা আর আমার মনে আছে। বাবা মা আমরা দুশ্চিন্তা হয় এই যুগের মেয়ের বিয়ে নিয়ে। আশেপাশে একটা বিয়েও 2 মাসের বেশি টিকছে না। তবে টেনশন নিস না, তোর অমতে কিছুই হবে না। মাথা নুইয়ে নিল ইনশিরাহ। শামিন আদুরে গলায় বলল, রেগে গেলেন আম্মা? আরে বোকা, আমরা সত্যি কিছু ঠিক করিনি। মইনও জানে না। তুমি যদি অনুমতি দিতে তবে আমি এগোতাম, না হলে কিছুই না। নিশ্চুপ হয়ে রয় ইনশিরাহ। আলো মেয়ের কাঁধে হাত রেখে বলে, তোদের অ্যারেঞ্জ ম্যারেজের অনেক অস্বস্তি জানি, তবে তোর কোনো পছন্দ থাকলে আমরা মেনে নিতাম। ইনশিরাহ নিষ্পলক দেখছে মাকে। শামিন মেয়ে বউয়ের দিকে আরেকটু এগিয়ে বসে বলতে থাকে, আম্মা, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই আম্মা। তোমার আর মইনের সম্মতি পেলে তোমাদের অনেক সময় দেবো আমরা, সত্যি বলছি। ইনশিরাহ নিজের নিরাপত্তা বজায় রাখে। শামিন বলে, আচ্ছা ঘরে যাও, তুমি নিজেকে সময় দাও, ভাবো। কোনো জোরাজুরি নেই আম্মা, যাও। ইনশিরাহ বসলো না আর এক মুহূর্ত। উঠে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। আলো শামিনকে বলে, রেগে গেল নাকি? আরে না, লজ্জা পেয়েছে। যাই হোক, পরে তুমি চুপি আবারও মতামত নিও, চাপ দেবে না, ঠিক আছে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে প্রীতম। দরজার ওপাশে দরজার কপাটে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। প্রীতম শান্ত গলায় বলল, ইনু, দরজা খুলে দাও, আর কখনো এমন করব না। মিথ্যাবাদী ধুরন্ধর কোথাকার, যাও এখান থেকে। চেঁচিয়েই জবাব দেয় ইনায়া। এমন ভাবে চেঁচালো শুনতে পেল সবাই। ঘুমন্ত শুদ্ধকে রেখে প্রেরণা ঘর থেকে বেরিয়ে এলো। ভাইকে নিজের ঘরের বাইরে বালিশ, রিমোট, চার্জার আগলে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সে হতবাক। যা বোঝার বুঝে নিয়ে সে এগিয়ে গেল। ইনায়া তখনও কাঁদতে কাঁদতে বলতে লাগলো, পাপা, বড় বাবা, মেজো বাবা, দাদানরা কখনো আমাকে বোকা বানায়নি। আমি ভেবেছি তুমি আমার কাছে একটা খোলা বই, মুখস্থ তুমি। এখন বুঝতে পারছি তুমি নতুন কেউ প্রীতম। চুপচাপ দাঁড়িয়ে রইল প্রীতম। প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে দরজায় ধাক্কা দেয়। ইনু, দরজা খোলো। প্রেরণার গলার আওয়াজ শুনে ইনু নিজেকে ধাতস্থ করলো। অভদ্রতা করবে না সে। চুপচাপ দরজা খুলে দিল। প্রেরণা ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিয়ে ইনায়ার দিকে ঘুরে তাকালো। মেয়েটার চোখ ফুলে গিয়েছে কেঁদে। প্রেরণা ইনায়ার হাত টেনে ধরে বিছানায় নিয়ে বসিয়ে ইনায়ার মুখোমুখি বসলো। নরম হয়েই বলল, কি হয়েছে, এমন করছো কেন? আপনার ভাই শুরুতেই আমার সাথে মিথ্যাচার করলো আপু, বিষয়টা আমি মানতেই পারছি না। আবারও কেঁদে ওঠে ইনায়া। প্রেরণা ইনায়ার গালে হাত রাখলো, বলল, ইনায়া, আমার ভাইকে বা তোমাকে কাউকে আমি রিপোর্ট করছি না। তোমাদের পরিস্থিতি বিবেচনা করে দেখলেও আমার তোমার পরিবারের মানুষগুলোর কথা ভেবে বারবার খুব রাগ উঠছে তোমাদের উপর, জানো। আমি সেসব দেখাচ্ছি না, কারণ আমি ব্যক্তি জীবনেও কি ঘটেছে সেটা নিয়ে বেশি ভাবি না। ভাবি শুধু সামনে কি করে সবটা পারফেক্ট করা যায়। যা করেছো। এখন সবটা গুছিয়ে নিতে আমি চাই তোমাদের সাহায্য করতে। দোষ প্রীতম করেছে তোমার কাছে, অবশ্যই ওকে তুমি শাস্তি দেবে। তাই বলে এই রাতটা নষ্ট করলে বোকামি করবে ইনায়া। ইনায়া চোখ তুলে প্রেরণার দিকে তাকায়। প্রেরণা বলতে লাগলো, এ রাতটা বাকিটা জীবন তোমার মন মস্তিষ্কে স্মৃতিতে অম্লান থাকবে। এরপর বহু রাত স্বামী স্ত্রীতে কাটাবে ইনায়া, তবে কখনো এই রাত ফিরে পাবে না বোকা মেয়ে। মাথা নিচু করে নেয় ইনায়া। প্রেরণা একটা হাত ইনায়ার কাঁধে রাখলো, বলল, আন্টি সুস্থ আছে, খবর নিয়েছি, বারবার তোমাকে দেখতে চাইছে।
আঙ্কেলটা একটু রেগে আছে। এখন স্বামী স্ত্রীতে মিলে ভাবো, প্ল্যান করো কি করে তার রাগ ভাঙাবে। কি মা বাবার দোয়া নিয়ে প্রীতমের সাথে সংসার করতে চাও কি চাও না? উপর নিচে মৃদু মাথা নেড়ে ইনায়া বলল, চাই। তাহলে দুজন নফল নামাজ আদায় করে নতুন সফর শুরু করো, কেমন? কিন্তু আপনার ভাইকে দেখলেই আমার রাগ উঠে যাচ্ছে। সেক্ষেত্রে চোখ বন্ধ করে রাখো, তবুও দুটিতে এই রাতটা নষ্ট না করে একসাথে থাকো। ইনায়া চুপ হয়ে যায়। প্রেরণা সরল মেয়েটিকে দেখে হাসে। অতিমাত্রায় সরল মেয়েটি খুব সহজেই বোঝানো যায়, নিয়ন্ত্রণে আনা যায়। তার ভাইটা আসলেই আহম্মক, এমন মেয়েকে অযথা কষ্ট দিল। সে উঠে ইনায়াকে আবারও অজু করিয়ে শাড়িটা ঠিকঠাক করে দিয়ে ঘরে দুটো জায়নামাজ বিছিয়ে দিয়ে যায়। বাইরে বেরিয়ে সে প্রীতমকে বলে, গাধা। পশ্চিম রঙানা হাসলো প্রেরণা। ঘরে ঢুকে প্রীতম তেরছা নজরে ইনায়াকে দেখল। আঁচল টেনে ঘোমটা দেওয়াতে মেয়েটিকে পরিণত লাগছে। প্রীতমের চোখ জড়িয়ে যাচ্ছে, হৃদয়ে প্রশান্তি লাগছে। কোনো কথা না বলে হাত থেকে চার্জার, বালিশ, রিমোট যথা স্থানে রেখে প্রীতম জায়নামাজের দিকে এগিয়ে যায়। ইনায়া চোখ তুলে প্রীতমকে একটিবার না দেখলেও সে প্রীতমের কদম অনুসরণ করে গিয়ে জায়নামাজে দাঁড়ায়। নতুন বিবাহিত স্বামী স্ত্রীতে মিলে নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ায়। ইনায়া জায়নামাজ গুছিয়ে বিছানার কাছে চলে যেতে নিলে হঠাৎ তার হাতে টান অনুভব করে দেখতে পায় প্রীতম তার হাত টেনে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ততক্ষণে ইনায়া চমকালেও শান্ত থাকলো, থমথমে অভিমানী মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। গোলগাল ফোলা ফোলা নরম আদরে গালে পরম আদরে প্রীতম দীর্ঘ সময় ধরে একটা চুমু খেলো। ইনায়ার বুক কাঁপছে অজানা আতঙ্কে, লজ্জায়, অভিমানে। তখনও মেলায়নি চোখ। প্রীতম ইনায়াকে আগলায় শক্ত হাতে। ইনায়া সংকোচ আর চাপা রাগের বশে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে প্রীতম আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখলো ওকে। লম্বায় ইনায়া তার বুক পর্যন্ত, বুকের সাথে চেপে ধরলো ছটফট করতে থাকা ইনায়াকে। এখনো অবধি কেউ কোনো কথা বলেনি কারোর সাথে, শুধু চলছিল এমন আদরে ধস্তাধস্তি। হুট করে প্রীতম তার বউকে শান্ত করার উদ্দেশ্যে একটা দুঃসাহসী কাজ করে বসলো। পাঁজা কোলা করে কোলে তুলে নিতে গেল 70 কেজির ইনায়াকে। ভীষণ অবাক ইনায়া। প্রীতম সর্বোচ্চ 20 সেকেন্ড মেয়েটিকে কোলে তুলে রাখতে পেরেছিল। বিছানার কাছে এগিয়ে যায় সে। হঠাৎ টাল হারিয়ে ইনায়া সহ ধপ করে পড়ে গেল নরম বিছানায়। বিকট আওয়াজ হলো খাটে। চমকে উঠল দুজনেই। প্রীতমের মুখ গিয়ে ঠেকেছে ইনায়ার ঘাড়ে। হাঁপাতে হাঁপাতে বলল, আমার খাটটা বুঝি ভেঙেই গেল ইনু। আতঙ্কে প্রীতমের গলা জড়িয়ে ধরেছিল ইনায়া। প্রীতমের কথায় হুট করে দু চোখ বন্ধ রেখেই খিলখিলিয়ে হেসে ওঠে সে। প্রীতম মুখ তুলে ইনায়াকে দেখে কত দীর্ঘ সময় পরে প্রাণোচ্ছল মেয়েটি হাসলো, প্রাণ খোলা হাসি। ধীরে ধীরে প্রীতম অনুরোধের সুরে বলল, এই হাসিটা কি ধরে রাখা যায় না আজ রাতে? রাতটা যদি কাল থেকে কন্টিনিউ করতে খুব উপকৃত হতাম ইনু। ইনায়া দৃষ্টি মেলে দেখলো প্রীতমকে। প্রীতম আবারও ইনায়ার দুগালে চুমু খেয়ে তার ঘাড়ে নাক ডুবিয়ে বলে, কাল সকাল থেকে বউ, শ্বশুর, শাশুড়ির মার খাওয়ার জন্য পিঠে বস্তা বেঁধে নেবে। প্রীতম, তবুও আজ রাতটা আমাকে দাও, ছাড় দাও। আমার করা অন্যায়কে আনদেখা করো, অপরাধটাকে লাই দাও প্লিজ ইনু। ছটফট করছে প্রীতম আহসান। নিজের করা অন্যায়ের ক্ষমা না চেয়ে উল্টে আবদার করছে হ্যাংলার মতো। তার বধূ টের পাচ্ছে সে আড়ষ্টতায় বিছানার সাথে মিশে গেল। বিছানার চাদর খামচে ধরল শক্ত করে। কিছুক্ষণ চুপচাপ ওভাবেই দুজন পড়ে রইল। অতঃপর ইনায়া অস্ফুটে বলল, কাল সকাল থেকে তুমি আর আমার সাথে কথা বলবে না। প্রীতম বধূর উষ্ণতায় আচ্ছন্ন হয়ে ঘাড়ে চুমু খেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, যথা আজ্ঞা। ইনায়া কেঁপে ওঠে প্রীতমের চুল কামচে ধরে অস্ফুটে আওড়ালো, কাল সকাল থেকে আমাকে ইনু বলে ডাকবে না। ঘাড় থেকে মুখ তুলে কানের লতিতে চুমু খায় প্রীতম। ঘোরের মধ্যে জবাব দেয়, যথা আজ্ঞা। ইনায়া দু চোখ বন্ধ করে জড়িয়ে ধরল প্রীতমের গলা, বলল, কাল সকাল থেকে এভাবে কখনো আবদার করবে না। প্রীতম ইনায়ার শাড়ির আঁচলে হাত দিল সমস্ত সংকোচ সরিয়ে। নম্র হয়ে বলল, যথা আজ্ঞা।
ইনায়া জমে গেল। অনুভূতিকে সামলাতে না পেরে মুখ ঢেকে ফেলল লজ্জায়। মুখ ঢেকে ফেলার আগে বলল, কাল সকাল থেকে একজন মিথ্যাবাদী প্রেমিককে যেন আমি আমার ত্রিসীমানায় না দেখি, যেন দেখি একজন চমৎকার স্বামীকে, আমার মাম্মা পাপার যোগ্য জামাইকে। ভীষণ অধৈর্য হাতে ব্লাউজের সাথে শাড়ির আঁচল আটকে রাখা সেফটি পিনটাকে খুলে ফেলল প্রীতম। খুলতে গিয়ে হাতে সেফটি পিনটা বিঁধল। সেসব কিছু পাত্তা না দিয়ে আঁচলটা শরীর থেকে একটানে সরিয়ে দিয়ে প্রীতম বলল, যথাজ্ঞা বউ। ইনায়া আরো কোনো নিষেধাজ্ঞা প্রীতমের উপর আরোপিত করার আগে তার ওষ্ঠ রোধ করে দিল প্রীতম। ভীষণ চমকেছে ইনায়া, তবে সয়ে নিল এমন উৎপীড়ন পর মুহূর্তেই। দুটো পৃথিবী মিলেমিশে একাকার হলো কিছুক্ষণ। স্বামীর প্রথম ছোঁয়া, স্নেহ, আদরে সিক্ত হলো মির্জা বাড়ির আদরের ছোট্ট মেয়েটি। অভিমান, অভিযোগ, কলহ কোনো কিছুর তোয়াক্কা না করে ঝিরিঝিরি ছন্দে ভালোবাসা হতে থাকলো তখন। কারো বধূ হওয়ার প্রথম ধাপ পেরোলো ইনায়া মির্জা। গোটা মুখটাতে লাল ছোপ ছোপ দাগ পড়েছে মেয়েটার। কেউ খুব বাজেভাবে আঘাত করেছে মুখটাতে। গায়ের শাড়ি এলোমেলো, হাতে পায়ে মারের দাগ। ইরফান এগিয়ে গেল মেয়েটির কাছে, মেয়েটির মুখটা দেখতে। ইনায়া মাথা তুলে তাকাতেই ইরফান প্রচণ্ড জোরালো ধাক্কা খেলো। ছুটে গিয়ে বোনের সামনে বসে পড়ল, বলল, কি হয়েছে? তোকে এভাবে কে মেরেছে?